This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। হিংস্র আজকের অনুষ্ঠানের নাম। কেন হিংস্র? আপনি দেখবেন যে জঙ্গলে যাওয়ার দরকার নেই। পাড়ার একটা কোনো কুকুরকে সমানে পিটিয়ে যান, দেখবেন যে একসময় খ্যাক করে উঠবে। একটা বেড়ালকে একটা ঘরের মধ্যে তাকে যদি আটকে রেখে কিছু করতে যান, দেখবেন ক্ষিপ্ত হয়ে যাবে। কাজেই এমনটা ভাববেন না যে হৈ হৈ করে ইন্ডিয়া জোট জিতে যাচ্ছে আর শেষ মুহূর্তে নরেন্দ্র মোদী চুপটি করে বসে থাকছেন। কতগুলো দিক ইতিবাচক, কতগুলো দিক নেতিবাচক, সেই দিকগুলোকে তুলে ধরছি। প্রথমে আপনাদের বলি, এনকে ডিজিটালের প্রবীর বিশ্বাস সম্প্রতি একটি বিস্ফোরক ভিডিও ছেড়েছেন। পারলে সেটা দেখে নিন। সেটা হচ্ছে উত্তরপ্রদেশের বাতাবরণ, একবারে অভ্যন্তরীণ ঘটনা বলেছেন প্রবীরবাবু। এবং প্রবীরবাবুর সেই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আমি সেকেন্ড পার্টটা শুরু করতে পারি, আর যদি না দেখে থাকেন তাহলে আমার এই অনুষ্ঠানটা দেখার পর দয়া করে এনকে ডিজিটালে গিয়ে প্রবীর বিশ্বাসের ওই যেটাকে নাম দিয়েছিলেন ইয়ে দিয়েই, উত্তরপ্রদেশ দিয়ে যে চমৎকার অনুষ্ঠানটা করেছেন, সেই নিরুত্তাপ বা উত্তরপ্রদেশের বিবরণ দেখার পর এই অনুষ্ঠানটা আপনার ভালো লাগবে। প্রথমেই জানাই যে গতকাল কয়েকটি ঘটনাতে আমি একটু মনক্ষুণ্ণ লাগলো। সারাটা দিনই তো আজকে এটা নিয়ে বসে থাকি। প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে যে মিডিয়াগুলো ঘুরে গিয়েছিল, অ্যাবসলিউটলি ঘুরে গিয়েছিল, এবং তারা রীতিমতো সমালোচনা করছিল। বিশেষ করে ইন্ডিয়া টিভি বা আজ তাক, অবশ্যই জি টিভি, অবশ্যই আদার্স যে টিভিগুলো রয়েছে তাদের অনেকেই কিন্তু ঘুরে যাচ্ছিল ধীরে ধীরে। কিন্তু অভূতপূর্ব ব্যাপার যেটা, আমার ধারণা যে গত পরশুদিন তাদের উপর একটা ধাক্কা এসছে। এবং আমার খুব ফেভারিট আজ তাক বাংলার ইন্দ্রজিৎ কুন্ডু, যার অনুষ্ঠান আমি নিয়মিত দেখি, হঠাৎ দেখছি গত দুদিন ধরে তিনি কেন জানি বালুরঘাটে কি রেজাল্ট হয়েছে বা আলিপুরদুয়ারে কি রেজাল্ট হয়েছে সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এবং প্রায় সবগুলোতেই তারা দেখাচ্ছেন যে বিজেপি এগিয়ে রয়েছে, যদিও মহুয়াতে গিয়ে আটকেছেন আর কি। তার আগে অব্দি খুব একটা তৃণমূলকে আসন টাসন দেননি। ইন্দ্রজিৎকে যতদূর জানি বাহাদুর ছেলে এবং দাপুটে ছেলে। তার কাছের থেকে এই ব্যাপারটা দেখার পর আমি খানিকটা কনফার্ম হতে পারলাম যে ইন্দ্রজিৎ খুব একটা কম্প্রোমাইজ করার ছেলে না। এবার কোম্পানি যদি ঠিক করে, ইন্ডিয়া টিভি যদি ঠিক করে, ইন্ডিয়া টুডে, যে তারা তাদের যে চেঞ্জটা এনেছিল সেই চেঞ্জটা থেকে তারা সরে গেছে, তারা তো বলার কিছু নেই। এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ করেই দেখলাম যে আনন্দবাজারে অন্তত পাতার পর পাতা নরেন্দ্র মোদীর সম্বন্ধে নানান লেখালেখি হচ্ছিল, এবং এমনকি গণতন্ত্র যে খুব বিপন্ন সেটা নিয়েও লেখালেখি হয়েছে। হঠাৎ আনন্দবাজার পোর্টাল, যেটা ওয়েব, সে ওয়েব পোর্টালে পরপর দেখছি যে দুজন বিখ্যাত বিজেপির নেতা নেত্রীকে তারা ইন্টারভিউ করলো। অর্থাৎ কিনা ভোটের ঠিক প্রাক মুহূর্তে একটা হচ্ছে কি তমলুকের জজ সাহেবকে, এবং এমন ভাবে অনিন্দ জানা ইন্টারভিউ করলেন যেন মনে হয় যে জজ সাহেবের মতো মহান লোক আর কিছু নেই, তার সব ভালো। কিন্তু কতগুলো কথা তার ভেতর থেকে উঠে এলো যে তার ইতিগোষ্ঠী শুদ্ধ সবাই কিন্তু সিপিএম ছিল, এবং তিনি ধান্দাবাজি করতেই বিজেপিতে এসছেন জেতার জন্য। এটা পরিষ্কার তার ইন্টারভিউতে বোঝা গেছে। কিন্তু তাকে এমন ভাবে তোলা হচ্ছিল, মনে হচ্ছিল যেন তাকে হাইলাইট করা হচ্ছে দেবাংশুকে হারাবার জন্য। এটা আমার মনে হয়েছে। অনিন্দ জানা খুব ভালো সাংবাদিক। আমি যতদূর জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় সাংবাদিকদের মধ্যে তিনি একজন পড়েন। হঠাৎ তার পরিবর্তন হয়তো আনন্দবাজার গোষ্ঠী বলতে পারতেন যে টানতে হবে, তার মধ্যে বিপদ আছে, ওপর থেকে চাপ আছে। এবং তারপরে দেখলাম লকেট চট্টোপাধ্যায়ের একটা ইন্টারভিউ তিনি নিলেন, এবং লকেটের ব্যাপারটা পরে আসছি, এটা আমাকে মনে করে দেওয়া হবে, সেটা আমি বলবো। দ্বিতীয় ব্যাপার যেগুলো নিয়ে আমি খুব বেশি রকম আলোচনা করতে চাইছি
সেগুলো কিন্তু খুব লক্ষণীয় ব্যাপার। ধরুন আমরা এই পোর্টাল বলুন বা ইউটিউব বলুন, এগুলোতে কন্টিনিউয়াসলি আমরা কিন্তু দেখাচ্ছি সমীক্ষা যে কোথায় কি হতে পারে, কতটা ভোট হয়েছে, কি বৃত্তান্ত। আমি বলে না, ধ্রুব রাঠি থেকে শুরু করে পূর্ণপ্রসূন বাজপেয়ী থেকে শুরু করে দীপক শর্মা থেকে শুরু করে প্রচুর পর মানে অন্তত কয়েক ডজন একবারে তুলোধনা করছে মোদী সরকারকে। এবং সেটা যে মোদী সরকার দেখছেন এমন নয়, কারণ একটা টেলিভিশনের যা টিআরপি বা তার যে ভিউয়ার্স, কারণ টেলিভিশনের ভিউয়ার্স কিন্তু আপনি মোবাইলেও দেখতে পারবেন, তার থেকে অনেক বেশি ভিউয়ার্স কিন্তু মোদী বিরোধিতার জায়গা থেকে। এবং কোন কোন ক্ষেত্রে রবিশ কুমারের আমি দেখছি যে স্টার্টিং এই কয়েক লক্ষ, মানে ইটস মোর দেন 11-12 লাখস, 11 থেকে 12 লক্ষ ভিউয়ার্স সেটাকে সরিয়ে দিচ্ছে। তো সুতরাং এই জায়গাগুলো, আর মানে রাঠির ব্যাপারে তো কিছু বলবার নেই, সেটা তো কোটি ছাড়া কথা বলছে না। ফলে মানুষ একটা চেঞ্জ চাইছে, এটা পরিষ্কার। তো আপনি কি মনে করেন ওই বেড়াল বা কুকুরের মতন যেটা বলছিলাম, যে আপনি তাকে আটকে রেখে চাবুক দিয়ে পেটাবেন বা লাঠি দিয়ে পেটাবেন আর তারা সহ্য করবে? অনেকগুলো কিন্তু চেঞ্জ হওয়ার, যেমন ফের প্রেশার এসছে মিডিয়াগুলোর উপর, যাদেরকে আপনার গদি মিডিয়া বলেন, এবং দেখা যাচ্ছে যে তারা যেন খানিকটা সুর চেঞ্জ করে, এবং তাদের মধ্যে অনেকেই আবার আমাদের মতন কোন আসনে কটা, কোন স্টেটে কটা সিট আছে, কটা সিট পেতে পারে, কি বৃত্তান্ত ইত্যাদি ইত্যাদি ডিটেল করছে, যেটা কিন্তু আমি টিভিকে আগে কখনো দেখিনি। তারা ওপিনিয়ন পোল করে, এক্সিট পোল করে, একটা প্রবেশ করে, একটা বেরিয়ে যাওয়ার পর হঠাৎ তারা মাঝপথে করতে শুরু করলো আমাদের কাউন্টার করার জন্য, খুব পপুলার হয়নি। ফলে এটা একটা দিক যেমন দেখা গেল। আমি যেটা বলেছিলাম যে মিডিয়া যদি হেলে যায় দিক, প্রথম তারা বলতে শুরু করলো যে ভোটের পার্সেন্টেজ না 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 ঠিক আছে। আমাদের এখানে বিশ্বনাথ চক্রবর্তী পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ, তিনি একজন অধ্যাপক এবং পশ্চিমবঙ্গ সরকারকে তিনি তুলোধনা করেন বিভিন্ন চ্যানেলে। তিনি বললেন যে না, ভোটের পার্সেন্টেজ কমলেও যা রেজাল্ট হতে পারে, ভোটের পার্সেন্টেজ বাড়লেও তার রেজাল্ট হতে পারে। আমি বুঝলাম না যে তার রসিকতাটা কোথাও, তার কি বিশেষ কোনো ব্যথা আছে? এরপর আসে প্রশান্ত কিশোর। তিনি হঠাৎ খেপে উঠে বললেন যে না, ওরা যা আসন পেয়েছিল তাই পাবে, আরো কিছু বাড়বে। প্রশান্ত কিশোর দালাল হয়ে গেছে। প্রশান্ত কিশোর প্র্যাকটিক্যালি দালালি, তার কারণ তার কাজটা হচ্ছে কি কোনো একটা দলকে জিতিয়ে আনা, তার টিম নিয়ে কাজ করা, আইপ্যাক টাইপ্যাক ইত্যাদি ইত্যাদি, এই তো কাজ। এখন তিনি কোনো কাজ তার হাতে নেই, তার দলের টোটাল টিমটা ভেঙে 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 বিভিন্ন রাজ্যে তারা কাজ করছে। আমাদের এখানে যেমন প্রতীক জৈন কাজ করছে, তারা প্রশান্ত কিশোরকে পাত্তাও দেয় না। প্রশান্ত কিশোর একটা নতুন রাজনৈতিক দল করেছে যারা সুরিয়া বলে বা জনসূর্য বলে। তার ধান্দাটা হচ্ছে যে মোদীর সাপোর্ট নিয়ে আগামী দিনে বিহারের ক্ষমতায় আসার, মুখ্যমন্ত্রী হবেন তিনি। ফলে তিনি আলফাল কথা বলতেই পারেন এবং তার কথার ভ্যালু এখন জিরো। যে কোনো খুব বিখ্যাত লোক দেখবেন যে তিনি যদি ইন্টেলিজেন্ট, সবাই তো সচিন তেন্ডুলকার হয় না, জোর জার করে যদি খেলে সে একেবারে কুকুর ছাগলের মতন অবস্থা হয়, সেরকম ধরনের প্রশান্ত কিশোরের অবস্থা হচ্ছে। রাজনীতির রণাঙ্গনে তিনি যা তা আলতু ফালতু কথা বলছেন, মানুষ সেটাকে কতটা পাত্তা দিচ্ছে, কারণ যা ডিসিশন নেওয়ার তার ডিসিশন হয়ে গেছে, যেটা প্রবীর বিশ্বাসের সাম্প্রতিক যে ভিডিওগুলো করেছে সেটা থেকেই আপনারা পাবেন। প্লাস তিনি উত্তরপ্রদেশ নিয়ে যেটা করেছেন সেটা অবশ্যই দেখবেন। তৃতীয় ব্যাপারটা যেটা শঙ্কার ব্যাপার, সেটা হচ্ছে যে হঠাৎ করে শেয়ার মার্কেট আবার উঠতে আরম্ভ করেছে। আপনাদের বলি, এখানেও একটা মজা আছে। কয়েকদিন আগে অমিত শাহ বলেছেন যে শেয়ার মার্কেট ডাউন হয়েছে, ঘাবড়াবেন না। অমিত শাহ কিন্তু ইকোনমিক্সের লোক না, বা তার আদৌ কোনো পড়াশোনা আছে কিনা আমার জানা নেই। তিনি বলছেন শেয়ার মার্কেট যখন ডাউন রয়েছে আপনারা শেয়ার কিনতে থাকুন, এবং শেয়ার কিনবেন, আমরা ফের ক্ষমতায় আসার পর সেগুলো বিক্রি করে দেবেন, প্রচুর টাকা পাবেন। এই কোট আনকোট এই কথাটা বলেছে। আমার কথাটা হচ্ছে যে তিনি এটা বলার কে তাকে বলেছে? তিনি ঘাবড়ে গিয়ে শেয়ার মার্কেটটা যে ডাউন সেটা তিনি প্রথম প্রমাণ করলেন, এবং তারপরে গত দুদিন ধরে দেখছি শেয়ার মার্কেট খানিকটা বাড়ছে। দেখুন, এমন একটি সাংঘাতিক শক্তি এখন দেশের দায়িত্বে রয়েছে, তারা পারে না এমন কাজ না। এইবারে আপনাদেরকে বলছি এর পরের স্টেপটা হচ্ছে যশবন্ত সিনহা, বিহার বা ঝাড়খণ্ডের মানুষ। বাজপেয়ীর মিনিস্ট্রিতে তিনি অর্থমন্ত্রী এবং পরবর্তী অধ্যায়ে বিদেশ মন্ত্রী হয়েছিলেন। উচ্চশিক্ষিত আইএএস অফিসার ছিলেন, পণ্ডিত মানুষ, যিনি রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়েছিলেন ইন্ডিয়া জোটের থেকে এবং হেরে গিয়েছিলেন। তার একটা ইন্টারভিউ দেখলাম, সাংঘাতিক ইন্টারভিউ, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই।
ইন্টারভিউতে তিনি প্রথম বলছেন যে গদি মিডিয়া করার কিছু নেই, তাদেরকে চাপকানো হচ্ছে রীতিমতো। আমার ধারণা 200 থেকে 205-10 বেশি আসন নরেন্দ্র মোদী পাবে না। কিন্তু এই নরেন্দ্র মোদীকে আপনারা চেনেন না। দেখুন, এই যশবন্ত সিনহা কিন্তু বিজেপিটা করতেন এবং তিনি আরএসএস করে বিজেপিতে আসেননি, স্ট্রেট এসছেন। বাজপেয়ী অত্যন্ত স্নেহধন্য ছিলেন এবং তিনি বাজপেয়ী আদবানির প্রচন্ড প্রশংসা করলেন, বলেন যে ওদের মধ্যে ডেমোক্রেসিটা ছিল। আমি যখনই বাজেট করার আগে কোনো মিটিং করতাম, সবাই আমার বিরোধী হলেও ক্যাবিনেটের বাজপেয়ীজি আমার পাশে এসে দাঁড়াতেন বা আদবানিজি আমাকে বলতেন যে না ঠিক আছে, ক্যারি অন। যশবন্ত সিনহা বলছেন যে ইন্ডিয়া জোটের উচিত একটা কথা মনে রাখতে হবে, ইফ ইট কেম উইদিন 272, মানে লেস দেন 272, সঙ্গে সঙ্গে জানবেন যে যতগুলো জোট সঙ্গী তার সঙ্গে আছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর সঙ্গে, প্রত্যেকে বেরিয়ে আসার চেষ্টা করবে এবং তাদের কন্ডিশন থাকবে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে সরাও, আমরা তাহলে সাপোর্ট করব। সেক্ষেত্রে অনেকগুলো নাম এর আগেও আমি বারবার বলেছি। তিনি বলেছেন যে এরা কি খতরনাক জানতে পারবেন না, এরা মানে দিনকে রাত করে দিতে পারে। এবং শেয়ার মার্কেটের ব্যাপারে একটি বার্তা উঠে এসছে, যেটা যে শেয়ার মার্কেট সিনথেটিক্যালি সেটাকে বাড়ানো হয়েছে গত 2-3 দিন ধরে। এবং আমার মনটা ন্যাচারালি খারাপ হয়ে গেছে যে শেয়ার মার্কেটটা ডাউন হয়েছিল, হঠাৎ আপ হলো কি করে। আমি খুব সেটাকে সার্চ করলাম এবং আমি দুটো ব্যাপার দেখলাম। পয়েন্ট নাম্বার 1, আদানির যে শেয়ার রয়েছে আদানি গ্রুপসের, সেটা ডাউনেই রয়েছে। খুব ভালো করে শুনুন, আদানি গ্রুপ হচ্ছে কি নরেন্দ্র মোদীর স্নেহধন্য, বলাই বাহুল্য যে মোদী দেশের জন্য যা করেছেন তার থেকে আদানির জন্য বেশি করেছেন। আদানির গ্রুপ ডাউন, আপনারা দেখে নিতে পারেন। এবং আম্বানির গ্রুপ রয়েছে একদম সমান্তরাল, না বাড়ছে না কমছে। বাড়ানো হয়েছে কোনগুলো? বাকি বিজনেস হাউসগুলো, সেগুলো খানিকটা বেড়েছে। তাহলে ন্যাচারালি দ্য কোয়েশ্চেন উইল কাম যে আদানিকে ডাউন করার একটা প্রস্তাব বা প্রস্তাবনা হয়তো মোদীর থাকতে পারে, কারণ আদানিকে নিয়ে তিনি খুব চিন্তায়। তিনি যত না নিজের কথা বলছেন তার থেকে ঢের বেশি কথা বলছেন কিন্তু তার বিরোধিতা থাকা রাহুল গান্ধীকে নিয়ে, মমতাকে নিয়ে। তিনি উত্তরপ্রদেশে মমতাকে গালাগাল করতে শুরু করলেন। আরে উত্তরপ্রদেশে কি আছে? পরে শুনলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন ক্যান্ডিডেট যাকে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি সাপোর্ট করছে, সেখানে গিয়ে তিনি মমতাকে গালাগাল করতে শুরু করলেন। ওখানে গিয়ে সন্দেশখালী ইত্যাদি ইত্যাদি কথা, মানে পাগলা হয়ে গেছেন আর কি। তো এইরকম একটি অবস্থায় আমি আরেকটি ভিডিও দেখলাম। এবার পজিটিভিটির দিকে আপনাদের কাছে নিয়ে যাই। প্রথম কথা হচ্ছে যে শেয়ার মার্কেটকে সিনথেটিক্যালি বাড়ানো হয়েছে। অমিত শাহ ইতিমধ্যেই স্বীকার করেছেন শেয়ার মার্কেট ইজ ডাউনিং। ইতিমধ্যে এটা প্রমাণ হয়েছে যে ভোট পার্সেন্টেজ কম হচ্ছে। সেটা বিশ্বনাথ চক্রবর্তী কি বললেন না বললেন, বিশ্বনাথ চক্রবর্তী কিন্তু সেভোলজিস্ট বলে মনেই করি না। তার কাজ হচ্ছে ছাত্র পড়ানো। তিনি সারাদিন এবিপি আনন্দে বসে ভ্যাজ করলে তার চলবে না, এটা তার প্রফেশন না। এর জন্য তাকে পশ্চিমবঙ্গ সরকার মায়না দেয় না। তিনি এবার কাজের দিকে যান। কিছু অদল বদল হলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যে এবার তাকে টিচার ফিচার যারা, তারা উইদাউট পারমিশন কোন চ্যানেলে বসতে যেন না পারে। আপনি আমার এগেনস্টে কেস করবেন, গো। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে অত্যন্ত বর্বরচিত কথাবার্তা বলছেন বিচারপতি। মাথা খারাপ হয়ে গেছে হঠাৎ তার, এই অভিজিৎ গাঙ্গুলি। তিনি হঠাৎ বললেন যে মমতার দর কত বা এই গোছে। আসলে বর্বর লোক, অসভ্য লোক। তিনি জানেন না কোথায় কি বলতে হয়। সিপিএম এর দালালি করে চিরকাল তৃণমূলের বিরুদ্ধে সমস্ত কেস কামারি করেছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করছেন এবং তিনি যতই আনন্দবাজারে গিয়ে তার ইন্টারভিউটা একটা সুসভ্যভাবে দিন না কেন, বেসিক্যালি বর্বর লোক। কাজেই এই জায়গাটা। এইবারে আসি যশবন্ত সিনহার পরের কথা। যশবন্ত সিনহা বলছে খুব কেয়ারফুল হতে হবে ইন্ডিয়া গোষ্ঠীকে, একাট্টা থাকতে হবে। এরকম একাট্টা কিন্তু এর আগে থাকেনি। 1977 ইন্ডিয়ার পরাজয়ের সময় এরকম একাট্টার একটা ভঙ্গি দেখা গিয়েছিল, যেটা আবার দেখা যাচ্ছে। সুতরাং দে মাস্ট বি কেয়ারফুল। যে মুহূর্তে ইন্ডিয়া গোষ্ঠী সবাই মিলে 272 বা 73-এর ওপরে চলে যাবে, সেই মুহূর্তে রাষ্ট্রপতির কাছে গিয়ে যেন কাগজ ফেলে বলতে হয় যে আমরা গভর্নমেন্ট করব। তিনি আর একটা ব্যাপারে সতর্ক করেছেন, সেটা হচ্ছে ভোটিং মেশিন, ইভিএম। বলছি ইভিএম এ চিটিংবাজি চোট্টামি হবেই, আটকাবার কিছু নেই। কিন্তু কত দূর হবে? ধরুন 30টা 40টা 50টা পার যদি ইয়েতে হয়, বুথে হয়, যে এখানে 50টা জালিয়াতি ভোট বা ওখানে, সেগুলোকে খুব ভালো করে নজর করতে বলেছে। আমি পশ্চিমবঙ্গে যারা বিভিন্ন দলের হয়ে বসেন তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা দয়া করে ইভিএম মেশিনগুলোকে একটু চেক করবেন যে ঠিকঠাক হচ্ছে কিনা, কিছুক্ষণ বাদে বাদে উঠবেন। কারণ যে স্লিপগুলো বেরোবে বা তিনি যেখানে ভোট দেবেন, তিনি যদি সিপিএম এ ভোট দেন তাহলে কাস্তাতুরির একটি চিহ্ন উঠে আসবে। ইভিএম এর দিকে নজর দেওয়া দরকার।
কেন ইভিএম এ ছোট্টামি করবার জন্য কিন্তু পাগল হয়ে গেছে, কারণ মোদি এখন কোনো ব্যালেন্স নেই। এরপরে আপনাদের বলি যে গত দুদিন একটু সুর পাল্টালো, আবার ইন্ডিয়া টিভি ঘুরেছে আজ, এবং আমি দেখছি যে বিরাট একটা ইন্টারভিউ নিয়েছে ইন্ডিয়া টুডের বম্বের যিনি এডিটর, বম্বের শাখার যিনি এডিটর, চমৎকার ইন্টারভিউ এবং চাবুক দিয়ে পিটিয়েছেন মানে তার বক্তব্যে, পারলে দেখে নেবেন ইন্ডিয়া টুডে এটা বার করে, উদ্ধব ঠাকরে মানে এত ভালো বলছেনই জানি। তারপরে দেখলাম নিউজ 18 হিন্দি, সেখানে উদ্ধব ঠাকরে টেরিফিক বক্তব্য রাখলেন। দাপটে ঘুরে বেড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি কথা বলেই আপনারা অনেকেই ভাবছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি কেন্দ্রের সরকার হলে আমি তাদেরকে বাইরে থেকে সাপোর্ট দেব। মমতা বন্দ্যোপাধ্যায় কি বোকা মনে করেন? ভোটের মাঝখানে তিনি যদি বলেন যে কেন্দ্রে যে সরকার হতে চলেছে সেই সরকারে আমরা থাকবো, দিনান দেয়ার মমতা বিরোধী ভোট যেগুলো সিপিএম বা কংগ্রেসের মধ্যে রয়েছে সেগুলো সব বিজেপিতে চলে যাবে। আবারও বলছি, মমতা যদি সেদিনকে বলতেন যে যে গভর্নমেন্ট তৈরি হবে সেই গভর্নমেন্টে আমাদের লোকেরাও থাকবে, তাহলে সঙ্গে সঙ্গে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে প্রচন্ড মমতা বিরোধী যে ভোটটা রয়েছে সেটা বিজেপিতে চলে যাবে, কারণ মমতাকে আটকাবার জন্য। এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বোকা নন, তিনি যথেষ্ট চালাক, প্রত্যেকটি কথা বলেন অনেক ভেবে। সুতরাং পেপার মিডিয়া, গদি মিডিয়ারা আপনারা একটু পাকামিটা কম করুন। সবশেষে আসছি মাথা খারাপ হয়ে যাওয়ার কতগুলো লক্ষণ। খুব প্রিয়, হ্যাঁ খুব প্রিয় পাত্রী হচ্ছেন গিয়ে স্মৃতি ইরানি নরেন্দ্র মোদীর, কিছুই করেননি, মানে হঠাৎ কোথা থেকে এসে হাজির হয়েছেন এবং তারপরে তিনি নেত্রী হয়ে গেলেন। এখন নাম্বার 3 আপনাদের বলি, স্মৃতি ইরানি ইজ নাম্বার 3 ইন নরেন্দ্র মোদীজ ক্যাবিনেট। নাম্বার 1 মোদী, নাম্বার 2 অমিত শাহ, তারপরে স্মৃতি ইরানি, তারপরে আলতু ফালতু রাম শাম, মানে বুঝুন, মানে স্মৃতি ইরানি এই জাগলারিগুলো খুব ভালো জানেন যে কখন কোথায় কতটুকু দিতে হবে, কতটুকু দিলে তার ক্ষমতা বাড়বে ইত্যাদি ইত্যাদি। তিনি আজকে বলেছেন তার বক্তব্যে আমেথিতে যে এই যে সঞ্জয় গান্ধীর স্ত্রী, তাকে যেভাবে অপমান করা হয়েছে, তাকে মারা হয়েছে, ধরা হয়েছে গান্ধী পরিবার থেকে, এটা অত্যন্ত নিন্দনীয়, এটার প্রতিবাদ করা দরকার। একদিন বাদে মনে পড়লো আপনার, একদিন বাদে মনে পড়লো যে সঞ্জয় গান্ধীর স্ত্রীকে অপমান করা হয়েছে। এতদিন কোথায় ছিলেন? এতদিন তো বক্তব্য রাখেননি। আসলে আমেঠিতে তিনি পিছিয়ে পড়েছেন, তিনি হাঁটতে চলেছেন। আর স্মৃতি ইরানি সঞ্জয় গান্ধীর স্ত্রীকে ইন্দিরা গান্ধীর পরিবারে তাকে ধাক্কা দেওয়া হয়েছে না মার দেওয়া হয়েছে প্রমাণ সাপেক্ষ আলতু ফালতু কথা বলছেন। আপনাকে যদি ঘুরিয়ে বলে আপনি কি, আপনি তো কোথায় কি করে বেড়াতেন বম্বেতে, তারপরে আপনার এক বান্ধবী আপনাকে তার বাড়িতে থাকতে দিল বম্বেতে, পরে দেখা গেল তার হাজবেন্ড বর্তমানে আপনার হাজবেন্ড। আপনি কি জিনিস? আপনি অন্যের সম্বন্ধে বলেন কি করে? আপনি নিজে কি? আরেকজন হচ্ছেন মহান লকেট চট্টোপাধ্যায়। তিনি বারবার করে তাকে প্রশ্ন করা হচ্ছে যে তুমি জেতার ব্যাপারে কতটা আশাবাদী, তুমি কতটা জিততে পারবে। তিনি সমানে বলছেন যে দিদি নাম্বার 1 জিততে পারবে না। দেখুন একটা কথা আমি বলি, আমি খুব প্রতিবাদ করেছিলাম যে রচনা বন্দ্যোপাধ্যায় কথা কম বলুন। রচনা বন্দ্যোপাধ্যায় মেয়েটির সম্বন্ধে আমি কয়েকদিন থরলি জানলাম। আমার অনেক বন্ধু বান্ধব সিনেমার লাইনে রয়েছে, তাদের কাছ থেকে। মাটির মানুষ, ভীষণ মিষ্টি একটা মেয়ে রচনা, এবং ওর জীবনে অনেক ঘাত প্রতিঘাত এসছে, কিন্তু ওর মধ্যে প্যাঁচ ঘোচ নেই, ওপেন হার্টেড, যা মনে আসে বলে দেয় এবং সরল সোজা। কাজেই ও অনেক কথা হয়তো বলেছে, কিন্তু জানবেন এই যে রচনার অনুষ্ঠানে দিদি নাম্বার 1-এ বহু মহিলা আসে, তারা চোখের জল ফেলে, রচনাও ফেলে, এবং সেটা আন্তরিকভাবে, সেটা নাটক নেই। এত ভালো মেয়ে। এবং এই মেয়েটিকে সম্বন্ধে আমি বলছি, এ কিন্তু পড়ে থেকে হুগলিতে কাজ করবে। আর লকেট কি করেছে গত কয়েক বছর? বিভিন্ন নেতা ধরে তো উঠেছেন। কি তার ব্যাকগ্রাউন্ড? তিনি বলছেন যে আমি কাজ করতে পারিনি বলে আমি ছেড়ে এসেছি। আপনি এখানেই বা কি কাজ করেছেন? আপনি যদি গতবারে জিতে থাকেন হুগলিতে, তাহলে আপনি হুগলির অন্তর্গত ওই চন্দননগরের চুচুড়াতে হারলেন কি করে? কারণ আপনি কোনো কাজ করেন না। ওই স্মৃতি ইরানি যেমন নরেন্দ্র মোদীকে ধরে উঠেছেন, আপনি এখানকার অনেক নেতাকে ধরে উঠেছেন। কোনো কাজের না আপনারা, অতিরিক্ত কথা বলেন আর বারফাটটাই। লকেট চট্টোপাধ্যায় যে অহংকার, এবং স্মৃতি ইরানির এত অহংকার যে ওর পাশ থেকে আমেঠির সমস্ত বিজেপির লোকেরা চলে গেছে, একটা নতুন টিম নিয়ে সে কাজ করছে, হাঁটছে। এবং এই লকেটও এত খারাপ বিহেভিয়ার, সমস্ত টপ মিডিয়া ছাড়া সে কোনো ইন্টারভিউ দেবে না। তাহলে তিনি এখন আরে করতেন তো সাইড রোল। এমন কিছু নায়িকা আপনিও ছিলেন না, স্মৃতি ইরানিও ওই সিরিয়ালের বাইরে কিছু ছিল না। এখন তাদের নজরে পড়ে গেছেন, আপনারা তত্তর করে উঠে গেছেন। কি আছে আপনাদের? এলেন, রচনার নায়িকা ছিল, কাজের মেয়ে, দিদি নাম্বার 1টা হৃদয় দিয়ে করে,
তার ভেতরে পরিপক্ক থাকে, তাকে বোঝা যায়, চেনা যায়, আপনার মধ্যে সেই রসবোধটা নেই, সে ভাব ভালোবাসাটা নেই। আপনি চোখ গরম করে অভদ্রচিত বহু কথাবার্তা বলেছেন এবং মানুষকে মানুষ বলে গণ্য করেন না, এটাও আপনার কাছে বাস্তব। কাজেই মুখে কুলু পাঠুন। সবশেষে বলি, ঘটনা যাই ঘটুক না কেন, বিষয়টা এরকম দাঁড়িয়েছে যশবন্ত সিনহার বক্তব্য অনুযায়ী যে ইন্ডিয়া জোট কিন্তু এগিয়ে রয়েছে, কিন্তু তাদের সতর্ক হওয়া দরকার। 1 নম্বর, ইভিএম মেশিনে গন্ডগোল হতে পারে। 2 নম্বর, যে মুহূর্তে সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই মুহূর্তে রাষ্ট্রপতির কাছে গিয়ে যেন দাবি করে। আর 3 নম্বর, তিনি বলেছেন আর কিছু হোক না হোক মোদি অ্যান্ড শাহ এই গ্রুপটা আসবে না, গুজরাট লবিকে এবার সরতেই হবে। দ্যাটস অল ফর টুনাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানীপার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922।